বাংলাদেশ ক্রিকেট বোর্ড জল খেলো, তবে সেটা ঘোলা করে। যে দারুণ সুযোগ ছিল ক্রিস্টাল ক্লিয়ার পানি খাবার, সেই পানিটা তারা না খেয়ে মোটামুটি ঘোলা করে সেখানটায় ধুলা বালি জীবাণু জড়িয়ে তারপরে তারা জল খেলো। মেহেদী হাসান মিরাজ অবশেষে আপনারা সবাই জানেন যে হি হ্যাজ বিন টেকেন টু দ্য স্কোয়াড বাংলাদেশের, যেটা পাকিস্তানের এগেনস্টে খেলবে, এবং 3 ম্যাচ টি-20 সিরিজ থেকে ইনজুরির কারণে, ব্যাক ইনজুরির কারণে সৌম্য সরকার ছিটকে গেছেন। মেহেদী হাসান মিরাজকে অবশেষে জাতীয় দলে, মেহেদী হাসান মিরাজকে অবশেষে পাকিস্তান ট্যুরে অন্তর্ভুক্ত যখন করা হলো এবং সেটার ব্যাখ্যায় যখন বলা হয়, গাজী আশরাফ হোসেন লিপু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক তার ব্যাখ্যায় যখন বলেন যে মিরাজকে দলভুক্ত করা হয়েছে কারণ যেহেতু তিনি মিডল অর্ডার ব্যাটার, ওপেনিং এ এই মুহূর্তে যারা রয়েছেন সৌম্য ওপেনার হলো, তাদের উপর তারা সন্তুষ্ট, এবং মিডল অর্ডার ক্রিকেটাররা রানে নেই। সো ওভারঅল যে সিচুয়েশনটা দাঁড়িয়েছে, মিরাজকে তারা সিলেক্ট করেছেন যেন ওখানটায় কন্ট্রিবিউট করতে পারে ন্যাশনাল টিম। মিডল অর্ডার আপনি যখন গড়েনি, আপনি যে দলটা দিয়েছিলেন পাকিস্তান ট্যুরের জন্য, কিংবা ইউএর বিপক্ষে যে বাংলাদেশ দলটা বিধ্বস্ত হলো, পরাজিত হলো, লজ্জাহীন পরাজয়ের স্বাদ দিল আমাদেরকে, সেই পার্টিকুলার দলে যখন আপনি মিডল অর্ডারের কাউকে রাখেননি প্রপারলি এক্সেপ্ট তাওহিদ হৃদয়, তখন আপনি বলেন কি করে যে মিডল অর্ডারে যেহেতু পারফরমেন্স তুলনামূলকভাবে প্রশ্নবিদ্ধ বা নাই, সেই জায়গাটায় মিরাজকে আমরা বিবেচনা করতে পারি, দ্যাটস ওয়াই হি ইজ ইন দ্য টিম। খেয়াল করে দেখবেন এই মিরাজকে যখন বাদ দেওয়া হয়, মোহাম্মদ সালাউদ্দিন বাংলাদেশ দলের প্রধান সহকারী কোচ, তিনি বলেছেন যে মিরাজ বিশ্বের এই মুহূর্তে অন্যতম সেরা অলরাউন্ডার, কিন্তু দলের কম্বিনেশনের কারণে তাকে রাখা হলো না। বাংলাদেশ জাতীয় দলের কম্বিনেশনটা কোন জায়গায় রয়েছে যে কারণে মিরাজকে রাখা যায়নি? ধরেন সাকিব আল হাসান দলে রয়েছেন, স্পিনিং অলরাউন্ডার, ভালো ব্যাট করেন, ভালো বল করেন, ম্যাচের মোড় ঘোরাতে পারেন, এবং সাকিব আল হাসান যেহেতু অ্যাভেলেবেল রয়েছেন, আমাদের অন্য কোনো অলরাউন্ডার খেলানোর মতো স্পেস নাই। সাকিব ওই 4-5-এর দিকেই ব্যাট করেন অথবা আরো আগে পরে করেন, এবং বোলিং এও আসলে আমাদের সাকিব আল হাসান থাকার কারণে একটা অটোমেটিক অপশন তৈরি হয়েছে। যেই দলের 5 জন বোলারই ঠিকঠাক ভাবে হয় না, সেই দলে মেহেদী হাসান মিরাজ কম্বিনেশনের কারণে, ডিসপাইট অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট অফ দ্য অ্যাসিস্ট্যান্ট কোচ যে তিনি বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার, বাংলাদেশের প্রেক্ষাপটে অবশ্যই সেরাদের একজন, তাকে রাখা যায় না। জাতীয় দলের কম্বিনেশনের অবস্থাটা এমন যে নাম্বার 5-এ ব্যাট করেন শাক মাহাদি। শাক মাহাদি সেখানটায় ব্যাট করেছেন, এই সিরিজে খেলেছেন, এবং তিনি এর আগে জীবনেও কম্বিনেশনটা বুঝেন যে কোন কম্বিনেশনের কথা সালাউদ্দিন ভাইরা বলেছে। যেই কম্বিনেশনের কথা তিনি বলেছেন, সেই কম্বিনেশনে শেখ মাহাদি এবার যখন নাম্বার 5-এ ব্যাট করলেন, তিনি তার টি-20 ক্যারিয়ারে, ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে কখনোই নাম্বার 5-এ ব্যাটই করেন নাই। কম্বিনেশন হয় কখন? যে ওপেনিং এ আমার এমন দুজন ক্রিকেটার রয়েছেন যাদের পরিবর্তে অন্য কাউকে আমার প্রয়োজন নাই, কম্বিনেশন ইজ ডান, রাইট? এমন একজন ক্রিকেটারকে আপনি নাম্বার 5-এ খেলাচ্ছেন, মিডল অর্ডারে খেলাচ্ছেন, যেই পার্টিকুলার ক্রিকেটার ইন্টারন্যাশনাল ক্রিকেটে কখনো ওই পজিশনে খেলেই নাই, তার জন্য দলের কম্বিনেশন বা ভারসাম্য নষ্ট হবে, মিরাজকে দলের বাইরে রাখা হয়েছে। চিন্তা করতে পারেন। আচ্ছা, মোহাম্মদ সালাউদ্দিন যখন এই কথা বলেন, কিংবা বাংলাদেশের প্রধান নির্বাচক যখন উল্টাপাল্টা যুক্তি দেন যে মিরাজকে এই কারণে রাখা হয় না, এবং এখন তো তারা দলভুক্ত তাকে করেইছে, তখন তাদের কাছে ওই স্ট্যাটিস্টিক্সটা থাকে কিনা? ধরেন মিরাজ ভালো করেছে, করার পরও কম্বিনেশনটা বাদ করেছে। যেই ক্রিকেটার খারাপ করছে সেই পার্টিকুলার ক্রিকেটার তো স্কোয়াডে থাকাই যোগ্য না। নাজমুল শান্তকে আপনার স্কোয়াডে রেখেছেন, আপনার লিটন কুমার দাসকে স্কোয়াডে রেখেছেন তো নাকি? এই দুজন পার্টিকুলার ক্রিকেটারকে যখন আপনার স্কোয়াডে রাখেন, অথবা ব্যাটিং এ সারা জীবন ইন্টারন্যাশনাল টি-20 খেলে মাত্র 12 এভারেজে যিনি ব্যাট করেছেন, 98 স্ট্রাইক রেটে বেশি কখনো তুলতে পারেন নাই, তার সর্বোচ্চ স্কোর হচ্ছে 30, সেই পার্টিকুলার ক্রিকেটারকে যখন আপনার মিডল অর্ডারে গুরুত্বপূর্ণ রোলে দিয়ে দেন, গতকাল আসিফের ব্যাটিং আপনারা দেখেছেন, নাম্বার 5-এ ব্যাট করে, বাংলাদেশের শাক মেহেদী একই পজিশনে ব্যাট করে, ঠিক তখন আপনারা এই ব্যাপারগুলো চোখে দেখেন না? লিটন কুমার দাসরা না এমন একটা সিচুয়েশনে চলে গেছে, আমি আবারও বলছি যে দলটা এত বেশি সিন্ডিকেট বাজি হয়েছে, এত বেশি পক্ষপাত দুষ্টতা হয়েছে, যে এখানটায় কিছু কিছু মানুষ তারা তাদের মতো করে দলটা সাজানোর জন্য, তাদের আশপাশে পছন্দের মানুষগুলোকে দলে নেওয়ার জন্য যা খুশি তা করতে পারে, কিন্তু যখন তাদের দেয়ালে পিঠ থেকে যায়, যখন বাংলাদেশ দল ভালো করতে পারে না, না হলে তো মিরাজ তো অনেক দূরের হিসাব, ন্যাশনাল টিম তো দূরের কথা, কোনো সেটআপের মধ্যে রাখা হইতো না, তখন তারা ঠিকই বাধ্য হন ওই পার্টিকুলার ক্রিকেটারকে দলভুক্ত করতে, ডিসপাইট দ্য ইনজুরি অফ সৌম্য সরকার, যিনি টপ অর্ডার ব্যাটার, যিনি একজন ওপেনার, তার পরিবর্তে আমি মিডল অর্ডারে মিরাজকে দলে ঢুকাই। আশ্চর্য হবেন না যে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ যখন প্রথম টি-20টা খেলবে, সেই ম্যাচেও মিরাজ একাদশে থাকবে।
তখন কোনো কম্বিনেশন লাগবে না। ইমরুল কায়েস একটা ইন্টারভিউতে বলছেন খুব দারুণ কথা, যে আমাকে নেওয়া হয় না, আমার নাকি পারফরমেন্স নাই, হ্যাঁ আমি ভালো খেলতে পারি না। এই ইমরুল কায়েস কিন্তু একটা পার্টিকুলার দল থেকে বাদ পড়েছিলেন। বিপিএল এ প্রথম 3 ম্যাচে 2টোতে অসাধারণ করেছিলেন, তারপরে তাকে বাদ দিয়ে দেওয়া হয়, একটা সময় তিনি ক্যাপ্টেনও না। এই যে ইন্টারনাল পলিসি গুলো হয়, ইন্টারনালি একজন ক্রিকেটারকে পছন্দ করেন না দেখে আপনার নিজের কর্মের লোকজনকে ক্যাপ্টেন্সি, দলভুক্ত করা, স্কোয়াডে রাখা, 11-এ রাখার এই যে নোংরামি গুলো হয়, এটা তো ওই ডোমেস্টিক ক্রিকেট থেকে প্র্যাকটিস করে আসে। নীতি নির্ধারণের পর্যায়ে যারা রয়েছে তারা এই ডোমেস্টিক ক্রিকেট থেকে এগুলো প্র্যাকটিস করে আসে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, এই সমস্ত টিমে নাম্বার 5-এ অথবা মিডল অর্ডারকে ব্ল্যাঙ্ক করে কখনো শাক মাহিদির মতো ক্রিকেটারকে আমরা দেখবো? ডেফিনেটলি দেখবো না। কিন্তু একটা জাতীয় দলে শুধুমাত্র একজন পার্টিকুলার ক্রিকেটারকে নেব না দেখে এই নোংরামি আমরা করতে পারি। ইমরুল আরেকটা প্রশ্ন তুলেছেন যে আমি না হয় ভালো খেললাম না, ভালো করলাম না, আমার বয়স হয়ে গেছে। মিরাজ তো টুর্নামেন্টের সেরা ক্রিকেটার ছিল, তাকে কেন নেওয়া হলো না? বাংলাদেশের ক্রিকেটে এখন এমন কিছু কিছু ঘটনা ঘটছে, এমন কিছু কিছু ঘটনা ঘটবে। এই যে সাকিব আল হাসান আমরা করি না, সাকিবের ফ্যানরা এই কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা তো মনে করেন যে আমি সাকিবের শত্রু, আমি উচিত কথা বলতে পছন্দ করি। সাকিবের অনেক ভালো ভালো মেন্টর, বন্ধু, কাছের মানুষ জাতীয় দলের দায়িত্বে রয়েছে। সাকিবকে কেন্দ্র করে এদের কখনো আপনারা উচ্চকণ্ঠ হইতে দেখছেন যে সাকিবের পলিটিক্যাল ইস্যুস পলিটিক্যালি সামলানো হোক? ক্রিকেটার সাকিবকে বিসিবি ফেরাক। বিসিবিতে বিভিন্ন রোলে থাকা এই বিভিন্ন ব্যক্তিবর্গ, পাওয়ারফুল জায়গায় থাকা ব্যক্তিবর্গ যখন তারা তাদের রোলে চলে গেছে না, সাকিবকে নিয়ে যখন তাদের প্রয়োজন ছিল যে তারা সাকিবের কথা বলবে, এক্সপোজার পাবে, আমরা নিউজ করব, আপনারা দেখবেন, তখন ঠিকই বলছে। কিন্তু যখন সাকিব আল হাসান ইররিলেভেন্ট হয়ে গেছে অ্যাকর্ডিং টু দ্য পলিটিক্যাল সিচুয়েশন, এই কাছের মানুষরা এই ক্রিকেটীয় সিচুয়েশনে যেখানটা সাকিব অনেক বেশি রিলেভেন্ট, যেখানটা সাকিব অনেক বেশি মিসিং, সাকিবকে নিয়ে কোনো কথা বলেন না। সাকিবকে নিয়ে যৌক্তিক কথা কোনো ফোরামে তোলেন না। সংবাদ মাধ্যমে এই প্রশ্ন তোলা হলে সেটাকে এড়িয়ে যান। ইনারাই কিন্তু একটা সময় জ্ঞান দিতেন, ইনারাই একসময় বড় বড় কথা বলতেন, ইনারাই একসময় বুদ্ধিজীবীর পর্যায়ে চলে গেছেন। ইনারাই একসময় বলেছেন যে কোন একজন পার্টিকুলার ক্রিকেটারের চেহারা খারাপ দেখে তাকে কি নেওয়া হবে না? বিপিএল এ ভালো খেলছিলেন সেই ক্রিকেটার এখন জাতীয় দলে আছেন। আবার বিপিএল এ ভালো খেলা, টুর্নামেন্টের সেরা ক্রিকেটার যখন দলের বাইরে চলে যায় অথবা তারাই নিজেরা গিরিঙ্গি করে তাকে বাইরে পাঠায় দেয়, তখন তারা বলে কম্বিনেশনের কারণে সেরা ক্রিকেটার হলো, তাকে আমরা বাদ দিয়েছি। তাহলে আপনি যেই ক্রিকেটারের চেহারা খারাপের কথা বলছিলেন, তখনও ন্যাশনাল টিমে যারা আসলে সিলেকশন করেছিল কম্বিনেশনের কারণে তাকে বাদ দিয়েছিল, আপনি কেন তখনই কথা বলছিলেন? তখন তো আপনি ঠিকই বলেছিলেন, কারণ আপনি ওদিকটায় ছিলেন। যখন আপনি এদিকে চলে এসছেন না, তখন আপনি আপনার আসল রূপগুলো দেখিয়ে দিয়েছেন। কমন সেন্সলেস ক্রিকেট জ্ঞান নিয়ে চলছে বাংলাদেশের ক্রিকেট। বড় বড় কথা বলি, কিন্তু নিজেরা নিজেদের পরিকল্পনা, নিজেদের হীন মানসিকতা দিয়ে বাংলাদেশের ক্রিকেটকে, নিজেদেরকে নিচে ডোবাই। সবাই ভালো থাকবেন।